হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। চলছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন এবং তোমরা বেশ কয়েকদিন থেকে আমি দেখছি যে তোমরা কমেন্ট করছো যে পার্ট থ্রি দিন, পার্ট থ্রি দিন। তো পার্ট থ্রি মানে ভালো করে বুঝবে, পার্ট থ্রি মানে কিন্তু যে অঙ্কগুলো সেটা হচ্ছে তোমাদের 3 দাগ থেকে শুরু করে বাকি সমস্ত অঙ্কগুলো। দেখো এখানে কিন্তু প্রচুর অঙ্ক থাকবে। পার্ট থ্রিতে যদি আমি পার্ট থ্রি যদি শুরু করি তাহলে মিনিমাম আমাকে 30 থেকে 40টা অঙ্ক করতে হবে। সো যে অঙ্কগুলো যদি সব করা যায় সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু কম করে তোমার 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এত বড় ভিডিও কিন্তু একেবারেই ইউটিউবে আমার পক্ষে আপলোড করা অসম্ভব, কারণ আমার ব্রডব্যান্ড কানেকশান নেই। সুতরাং ছোট ভিডিও দেওয়া কিন্তু আমার পক্ষে খুবই সুইটেবল হবে। তো তোমরা পার্ট থ্রি রিকোয়েস্ট না করে তোমরা রিকোয়েস্ট করো যে 3 দাগের থেকে একেবারে শেষ দাগ পর্যন্ত তোমাদের যে যতগুলো অঙ্ক আছে, যে চ্যাপ্টার অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর মধ্যে তোমাদের পার্টিকুলার কোন অঙ্ক বা কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে সেরকম করে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো পার্ট থ্রি ওরকম বললে ভিডিও দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো পার্ট থ্রিতে ম্যাক্সিমাম অঙ্ক তো বইয়ের অঙ্ক থাকছে, সুতরাং বইয়ের অঙ্কগুলো নিশ্চয়ই তোমাদের বাদবে না। বইয়ের বাইরের অঙ্কগুলো তোমরা রিকোয়েস্ট করতে পারো, বা বইয়ের অঙ্ক বাদলেও তোমরা রিকোয়েস্ট করবে, আমি তার ভিডিও দিয়ে দেবো। তো আমি চলে আসি সরাসরি 11 নম্বর স্কুলে। তো 11 নম্বর স্কুল যেটা বলছে যে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, এটি ঠিক না ভুল? দেখো সকল পূর্ণ সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা, মনে করে রাখবে পূর্ণ সংখ্যাটা কী জিনিস আর মূলদ সংখ্যা কী জিনিস। পূর্ণ সংখ্যা হচ্ছে কীরকম সংখ্যাকে বলা হয়, সাপোজ আমি 0 থেকে শুরু করব, আর এদিকে 1, এদিকে 2, 3, 4 এভাবে চলতেই থাকবে, আর এইদিকে তোমার -1, -2, -3 এভাবে চলতে থাকবে, এদিকেও কিন্তু চলতে থাকবে, এই বোথ সাইডে কিন্তু চলতে থাকবে। তো এই যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে। কেন মূলদ সংখ্যা হবে? কারণ প্রত্যেকের নিচে যদি আমরা একটা করে 1 কল্পনা করি তাহলে প্রত্যেকটাই p/q আকারে চলে আসছে না? তাহলে আমরা সমস্ত পূর্ণ সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারছি। সেই জন্য আমরা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এটি ঠিক না ভুল? এটি একেবারেই ঠিক। তারপর চলে আসো সুন্দর একটি কোশ্চেন, বলছে কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় বলতে কী বোঝো? এটা তোমাদের আমি ডাইরেক্ট টেক্সট বইয়ে দেখাবো। তো দেখো এখানে বলছে যে কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হলো ওই মূলধনের উপর পরপর একাধিক ছাড়ের সমান। অর্থাৎ এখানে একটা অঙ্ক দিয়ে তোমাদের আমি বোঝাই। এখানে বলছে যে 20%, 10% এবং 5% ছাড়ের সমতুল্য ছাড় কত। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে এই ছাড়গুলো যদি, মানে এখানে কি কোনো একটা দ্রব্যকে 3 বার ছাড় দেওয়া হয়েছে, প্রথমে 20, তারপর 10, তারপর 5। তো এই 3 বার ছাড় না দিয়ে মানে একেবারে যদি আমরা একটা ছাড় দিই তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? দেখো 31.6%। তো এই 3টি ছাড়ের সমতুল্য ছাড় কিন্তু এই 31.6%। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে সমতুল্য ছাড় জিনিসটা কী। এরপরে নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, সত্য বা মিথ্যা লেখো। ইউ প্লাস ইউ এর তোমার এটাকে বলা হয় ঘনমূল, ঠিক আছে? বর্গমূল শুধু রুট থাকলে বর্গমূল, কিন্তু রুটের মধ্যে এখানে একটা 3 থাকলে আমরা বলবো ঘনমূল। এই বীজগণিতিক সংখ্যামালা একটি বহুপদী সংখ্যামালা। তো এটা সত্য মিথ্যা বলতে হবে, এটা একেবারেই ভুল। কারণ ভালো করে দেখো আমাদের দেয়া আছে সেটা হচ্ছে ইউ প্লাস ঘনমূল অফ ইউ, ইউ এর ঘনমূল। তার মানে আমরা বলতে পারি যে ইউ প্লাস ইউ, এই রুটটা তুলে দিলে 1/3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চল, এখানে চল হচ্ছে আমাদের ইউ, চলরাশি বা চল। এই চল এটা এক চল বিশিষ্ট, তাহলে এই এক চল বিশিষ্ট এই যে চল, এই চলের যে সূচক দেখো কিন্তু একটি সূচক ভগ্নাংশ এসছে। তো সূচকগুলো আমাদের ভগ্নাংশ হলে হবে না, সূচক কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? সূচক যদি পূর্ণ সংখ্যা বলবো না, স্বাভাবিক সংখ্যা হতে হবে উইথ 0, ঠিক আছে? তার মানে অখণ্ড সংখ্যা বললেও হয়। তো সূচক যদি নেগেটিভ সংখ্যা হয়, সূচক যদি ভগ্নাংশ হয় ইত্যাদি কেসে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলি না, ঠিক আছে? সূচক মনে রাখবে, সূচক নেগেটিভ হলে হবে না, আর সূচক কিন্তু ভগ্নাংশ হলে হবে না। ব্যাস এই কেসে কিন্তু আমরা বলবো না যে এটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? এটি বহুপদী সংখ্যামালা বলা হয়েছে, তার মানে এটি মিথ্যা। তারপর বলছে দেখো একটি কোশ্চেন দিয়েছে পরেরটায়, খুব সুন্দর কোশ্চেন। এখানে বলছে x² - px + 12 দেওয়া আছে, আর এদিকে ডান পক্ষে দেওয়া আছে x - 3, x - 3। এই অবেদ থেকে a এবং p এর মান কী হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে আমাদের বেছে নিতে হবে। তো এই ধরনের অঙ্ক কী করবে বলো তো?
এই ধরনের অঙ্ক আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা সেটাকে রেখে দেবো, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এইটাকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এটাকে আমরা গুণ করে দেবো। সো তাহলে আমাদের কী হবে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু, এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস 3a প্লাস 3a বলবো না, এক্স স্কোয়ার এক্স এ 3x প্লাস 3a। এটা এবার আরেকটু কাজ করবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা কমন নেবো, এক্স কমন নেবো, তাহলে পরে থাকবে এ প্লাস 3x, সামনে মাইনাস কমন নিয়েছি এবং এদিকে এক্স কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার দরুন কিন্তু এই ভিতরে মাইনাসটা প্লাস হয়ে গেল। ওকে, আর এই দুটো এক্স কিন্তু ডান দিকে কমন নিয়েছি, আর এবার আমরা 3এটাকে চুপচাপ বসিয়ে রেখেছি। তাহলে এটা করে কী লাভ হলো, এটা করে এই লাভ হয়েছে আমাদের কিন্তু এখান থেকে খুব সহজে এর মান বেরিয়ে আসবে। দেখো ধ্রুবক পদ এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 3a, অতএব আমরা বলতে পারি 3a ইকুয়াল টু 12, সেক্ষেত্রে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 12/3, তার মানে আমরা বলতে পারি এর মান 4, বোঝা গেল। আর আমরা এটা সমান করব যে এক্সের সহগ পি, আর এখানে এক্সের সহগ এ প্লাস 3, মাইনাস আছে বলে আমি আর মাইনাস বলছি না, দুটোতেই মাইনাস আছে। ঠিক আছে, তাহলে আমরা সাইডে বলতে পারি যে পি ইকুয়াল টু এ প্লাস 3। এবার এর মান আমরা জানি 4, তাহলে আমাদের চলে আসছে পি এর মান 7। তাহলে সঠিক উত্তর কিন্তু এর মান 4, পি এর মান 7, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো এখানে দুটো সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে এদের কি হতে পারে, মানে একটি নির্দিষ্ট সমাধান আছে নাকি অসংখ্য সমাধান আছে, না কোনো সমাধান নেই, নাকি কোনোটিই নয়। এই ধরনের কোশ্চেনের উত্তর করা কীভাবে তোমাদের বলেছি, এর আগেও বলে দিয়েছি যে প্রথমটার এক্সের সহগ কত লিখবে আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ কত লিখবে, তাদের বাই দিয়ে লিখবে, মানে অনুপাত বলা হয়, এক্সের সহগের অনুপাত এটা। তারপরে কি করবে, ওয়াইয়ের সহগের অনুপাত লিখবে। দেখো ওয়াইয়ের সহগের অনুপাত 4, এখানে ওয়াইয়ের সহগের অনুপাত 5, তারপর সমান সমান দিয়ে শেষে দেখবে তোমার যে লাস্ট যে দুটো পদ আছে ধ্রুবক পদ, প্রথম সমীকরণের ধ্রুবক পদ আর দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের সহগ লিখবে। এবার দেখবে এখানে আমি সমান সমান দিয়ে লিখেছি, কিন্তু সমান সমান হবে কি হবে না সেটা কিন্তু একটা দেখার বিষয়। তাকে এই দুটো সমান হয়েছে, এটাও যদি তোমরা কাটাকুটি করো তাহলে যদি তোমরা 5 দিয়ে কাটো তাহলে 4, আর এটা দিয়ে 5 দিয়ে কাটলে 6, তাহলে কি আসছে 4 আর 6। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হলেও শেষেরটা কিন্তু সমান হচ্ছে না, তার মানে শেষে সমান না হলে তোমরা নট ইজ ইকুয়াল টু মেরে দেবে। সাপোজ এই দুটো সমান হচ্ছে না, তাহলে এখানে নট ইজ ইকুয়াল টু মেরে দেবে, তাহলে যখনই সমান হবে না সেখানে নট ইজ ইকুয়াল টু মেরে দিতে হবে। এবার ভালো করে দেখো এই যে ক্রাইটেরিয়া যেটা এই সিদ্ধ করলো, এটা হচ্ছে এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত আর ধ্রুবক পদের সহগের অনুপাত আমরা বার করছি। প্রথম দুটো যদি সমান হয়ে যায় আর লাস্টেরটা যদি সমান না হয়, এক্ষেত্রে আমরা বলবো সমীকরণ দুটি একে অপরের সাথে সমান্তরাল। সেক্ষেত্রে সমীকরণ দুটির ছবি অ্যাকচুয়ালি এইরকম হবে, বা আমরা বলতে পারি এইরকম হবে, অর্থাৎ কেউ কাউকে ছেদ করবে না, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। তার মানে সঠিক উত্তর হবে কি, কোনো সমাধান নেই, কিন্তু সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলছে দেখো, এখানে বলছে যে 2^2, আবার সেই যে 2 এর কথা বলছিলাম তার 2^3 গ্রেটার দেন 2^2 এর হোল 2^3। এটা বলছে ঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে। এখন আমরা দেখবো এটা ক্যালকুলেশন করে কি হয়। প্রথমটা আমাদের দিয়েছে 2^2 দিয়েছে 2, তার আবার 2^3 এটা দিয়েছে। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসছে। এটা ক্যালকুলেশন করলে আসবে 2^, এখানে দেখো 2^3 মানে কত 8, তার মানে আসছে 2^8। এবং আরেকটা দিয়েছে 2^2 তার হোল 2^3, তাহলে সেক্ষেত্রে আসছে 2^, এখানে কত হবে 3×2 = 6 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওপরেরটা বড় নিচেরটা ছোট, তার মানে আমাদের যেটা দেয়া আছে এই দেখো প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, তার মানে আমরা বলতে পারি এটা সত্য। ওকে, তাহলে আমাদের এটা উত্তর হবে কত, সত্য। তারপরে দেখো, তারপর বলছে যে সাধারণ লগারিদম কাকে বলে, এটা তোমাদের আমি ডাইরেক্ট বইয়ে দেখাবো। দেখো এখানে যেটা বলছে যে নিধান 10 সাপেক্ষে কোনো
বাস্তব সংখ্যা এম এর এখানে গ্রেটার জিরো অর্থাৎ পজিটিভ হতে হবে, এম এর লগারিদমকে ওই সংখ্যাটির সাধারণ লগারিদম বলে। অর্থাৎ যে কোনো সংখ্যার আমরা যদি লগ নেই আর বেজে যদি আমরা 10 রাখি তাহলে আমরা বলবো সেই সংখ্যাটির লগ হচ্ছে, সেই সংখ্যাটির সাধারণ লগ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সাধারণ লগ মানে বুঝতে পেরেছো, কোনো সংখ্যা সাধারণ লগ হলো ওই সংখ্যার 10 বেজে লগ, অর্থাৎ বেজে 10 থাকবে এবং লগ নিতে হবে, তাহলে সেটা সাধারণ লগ হবে। যেমন এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবে, এই যে লগ 5 10 বেস 10, তার মানে কি হচ্ছে, এখানে লগ 5-এর একটি সাধারণ লগ নেওয়া হয়েছে। ঠিক আছে, আর যদি থাকতো সেটা কিন্তু সাধারণ লগ হতো না, 10 থাকলে কিন্তু সাধারণ লগ হবে। ঠিক আছে, ওকে। তো এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে জি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলে এজি আর এডি এর অনুপাতটা কত হবে? ছবি আঁকতে হবে, হয়ে যাবে অঙ্কটা। কি করবে, ফার্স্ট একটা ছবি আঁকবে। এই হচ্ছে তোমার একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, এর হচ্ছে এই মধ্যমা, তো এডি মধ্যমা, এর হচ্ছে জি হচ্ছে ভরকেন্দ্র। এখন আমাদের বলেছে সেটা হচ্ছে এজি বাই এডি কত, এটা কত। দেখো এজি তোমাদের মনে রাখতে হবে, এজি আর জিডি এটা কিন্তু 2:1 অনুপাতে থাকে, 2:1 অনুপাতে। তাহলে যদি 2:1 অনুপাতে থাকে তাহলে ওপরে আমরা মনে করছি এজিটা মনে করছি 2x আর জিডিটা মনে করছি আমরা কত হবে 1x, তার মানে শুধু x। ঠিক আছে, তাহলে উপরেরটা 2x আর নিচেরটা 1x, তাহলে আমাদের এজিটা কত লিখবো, আমার এজিটা হবে 2x, আর নিচে এডি মানে বুঝতেই পারছো এজি আর জিডির যোগফল, তোমার 2x আর x এর যোগফল, তাহলে হবে 2x ওপরে আর নিচে 3x, সো x কেটে দিলে আসবে কত 2/3, তাহলে 2/3 হবে কিন্তু এখানকার উত্তর। এবার কি দিয়েছে দেখো, এবার দিয়েছে যে এবিসিডি সামান্তরিকের বিএডি কোণ যা এবিসি কোণ তাই, তাহলে এবিসিডি সামান্তরিকটি কি হবে? এবিসিডি সামান্তরিকের এ কোণ আর বি কোণ সমান, তা একটা সামান্তরিক তুমি নাও, সিম্পল দেখো বোঝানোর জন্য আমি বলছি, এরকম একটা আমি সামান্তরিক নিলাম সাপোজ। তো এই সামান্তরিক এর নাম দাও এ বি সি ডি। এই সামান্তরিকের এ কোণ এবং বি কোণ সমান, শর্ত দিয়েছে কি এ কোণের সাথে বি কোণ সমান। তো ভালো করে দেখো, এ কোণের সাথে বি কোণ সমান মানে এই সামান্তরিকটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিকটি কেমন হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে, তার মানে আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ সমান হয়ে গেলে সামান্তরিকটা কী হয়ে যাবে, সেটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে, তাই না? তার মানে মনে করো এই জায়গাটায় চাপ দেওয়া হয়েছে এবং একটা তারের তৈরি, এই সামান্তরিকটা লোহার তারের তৈরি, তো এই দিকে চাপ দিলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। সো সোজা হয়ে গেলে এটা এই কোণটা কত হয়ে যাবে না 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণ বিশিষ্ট সামান্তরিককে আমরা কী বলি, আয়তক্ষেত্র। তার মানে এখানে আমাদের কী বলেছে দেখো, এবিসিডি সামান্তরিকের এ কোণ বি কোণ যদি সমান হয়ে যায় তাহলে সামান্তরিকটি কী হবে, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তকার চিত্র না কোনোটি নয়, উত্তর হবে আয়তকার চিত্র। খুব সহজ, ওকে। এবার চলে আসো নেক্সট, বলছে দেখো পি কিউ আর এস সামান্তরিকের 4টি বিন্দু দেওয়া আছে, তাহলে এই যে একটা বিন্দু চার কোণার যে শীর্ষবিন্দু তার মধ্যে এস শীর্ষবিন্দুটা কিন্তু এক্স ওয়াই দিয়ে লিখে রাখা আছে, তো এক্স ওয়াইটা অ্যাকচুয়ালি কত হবে? তো যেহেতু এটা এমসিকিউ আমি তোমাদের দুনিয়ার সব থেকে সহজ প্রসেস শেখাবো। দেখো সব থেকে সহজ প্রসেস, এইরকম প্রসেস তোমরা কোথাও খুঁজে পাবে না, দেখে নাও কি সেই প্রসেস। এক কাজ করবে, পি বিন্দুটা দিয়েছে তোমার 1 2, আর কিউ বিন্দুটা দিয়েছে তোমার প্রশ্নে 4 6, আর বিন্দুটা দিয়েছে প্রশ্নে 5 7, আর আমাদের এসটা চেয়েছে এক্স ওয়াই এর মান চেয়েছে। এত সহজভাবে বলবো সারা জীবন মনে থাকবে, দেখে নাও এখানে ছিল 4 হয়েছে কত 5, তার মানে 4 থেকে 5 হওয়া মানে 1 বেড়েছে, তাহলে এখানে আছে 1, তাহলে এখানে হবে কত 2, 1 বাড়বে। আবার এখানে দেখো 6, এখানে আছে 7, তাহলে কত বেড়েছে 1 বেড়েছে, তাহলে এখানে আছে 2, তাহলে এখানে কত হবে 3, তাহলে একদম হয়ে গেল না। এত সহজ ট্রিক্স ছিল এটা যে কখনোই ভুলতে পারবে না। সো সঠিক উত্তর হবে x = 2 আর y = 3। তো চলে এসো আমরা নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে যে এক্সআই দেখে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা এখানে কিভাবে করবো অঙ্কটা, প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব, এই সমবাহু ত্রিভুজ,
এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নেব। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। তাহলে এর অন্তর্লিখিত বৃত্তের কথা বলেছে আর পরিলিখিত বৃত্তের কথা বলা হয়েছে। তো প্রথমে যেহেতু পরিলিখিত বলেছে তার মানে আমরা বাইরেরটা নিয়ে আলোচনা করব, তারপর অন্তর্লিখিত বলেছে তাই ভিতরেরটা পরে নিয়ে আলোচনা করব। ভালো করে দেখো, তোমরা যেটা করবে এর বাহুর দৈর্ঘ্য ধরে নেবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নেবে এ। আর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে উচ্চতা মাপ মধ্যমা একই হয় সমবাহু ত্রিভুজের, সেটা হবে কি √3/2 ইন্টু এ, এটা হবে উচ্চতা। এবার মনে রাখবে উচ্চতার যদি তোমরা 3/2 নাও, 2 ভাগের নয়, উচ্চতার যদি 3/2 নাও আর উচ্চতার যদি 3/1 তাহলে উচ্চতা হচ্ছে কত √3a/2 ইন্টু 2/3 আমরা বসিয়ে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে হবে √3a/3 হচ্ছে তোমার বাইরের বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে √3/a ইন্টু 1/3, সো এটা হবে √3a/6। এটা হচ্ছে তোমার দুটোর ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার ব্যাসার্ধ যেহেতু বেরিয়ে গেছে আমাদের বলেছে কি যে আয়তনের ক্ষেত্রফলের অনুপাত, উপরেরটা হচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা কি করব, আমাদের বলেছে ক্ষেত্রফল অনুপাত কত, তাহলে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই r1 স্কোয়ার ইজটু পাই r2 স্কোয়ার, এটা আমাদের দরকার। পাইতে এমনি এমনি কেটে যাচ্ছে, তাহলে আমরা কি কাজ করব, r1 হচ্ছে কত √3a/3 তার হোল স্কোয়ার ইজটু r2 হবে তোমার √3a/6 এর হোল স্কোয়ার, এই দুটো। এবার আমরা এক কাজ করব, এটার স্কোয়ার করলে আসবে তোমার √3 স্কোয়ার করলে শুধু 3, তাহলে 3a²/9, আর এটা আসবে 3a² এখানে তোমার 3 3 9 হয়েছিল, কিন্তু এখানে 6 6 36 হবে। সো আমরা যদি ওপর নিচে কাটাকুটি করি, মানে এখানে 3 স্কোয়ার সব কেটে দেই, তাহলে পড়ে থাকবে 1/9 1/36, আবার 9 দিয়ে এটা কেটে দিলে 4, তাহলে 1:1/4, তখন আমরা বলতে পারি 4:1। বুঝতে পারলে? এই যে উভয় পক্ষে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা 4 এর সাথে গুণে 4 হবে, আর এটা 1/4 সাথে 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে গিয়ে 1 হবে। তাহলে আমরা বলতে পারি পরিলিখিত বৃত্তের আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কিন্তু 4:1, 4:1 কিন্তু সঠিক উত্তর। ওকে, এরপরে কি বলছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ছবি আঁকবো, দেখো কিভাবে এই সূত্রটা তৈরি হয়। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, তো এই দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, আর এর নিচেরটা হচ্ছে অসমান নেওয়া হয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করার জন্য তোমরা এরকম একটা লম্ব টানবে, জাস্ট আমি বোঝার জন্য বলছি আর কি। তো তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো আমরা হাফ লিখলাম, তো ভূমি হচ্ছে তোমার এটা, মানে কি এটা অসমান বাহু, তাহলে হাফ ইন্টু অসমান বাহু, তাহলে হাফ ইন্টু অসমান বাহু, ভূমি পেয়ে গেলাম। এবার আমার দরকার কি উচ্চতা, এটা। তাই উচ্চতাটা আমরা কীভাবে বার করবো, দেখো এই উচ্চতাটা বার করার একটা প্ল্যান হলো, তোমরা প্রথমে একটা রুট করবে। কেন রুট করবে, কারণ এই উচ্চতাটা হচ্ছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই অংশটা। তো সমকোণী ত্রিভুজের হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের লম্ব স্কয়ার সমান কী হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমি একটু লিখি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক আছে। তাহলে লম্ব স্কয়ারটা কী হবে, অতিভুজ স্কয়ার মাইনাস কী হবে, ভূমি স্কয়ার। এবার আমরা যেটা করব, তাহলে লম্ব হবে √√ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার। তাহলে এখানে অতিভুজ বলতে আমাদের এই সমান বাহু, তাহলে সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমি বলতে আমাদের এইটুকু, মানে কি বলবো, অসমান বাহু বাই 2। ভূমি মানে কি, অসমান বাহুর অর্ধেক তার স্কয়ার। তো এটাই হচ্ছে সূত্র। ওকে, তো আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। বলছে যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ইজিক্যাল টু শূন্যস্থান বাই শূন্যস্থান। দেখো পরিসংখ্যা ঘনত্ব মানে লিখবে ওপরে ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য।
তাহলে পরিসংখ্যান ঘনত্ব চলে আসবে। আর তারপরে কোশ্চেনটা তো তোমাদের বিখ্যাত, চেনা জানা এবং বহুবার করিয়ে দেওয়া কোশ্চেন, 1 থেকে 5, 6 থেকে 10-এর শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এর উত্তর হবে 5। কেউ যেন ভুল করেও 4 করো না, কারণ 1 থেকে 5 আছে, বিয়োগ করলে 4 পাওয়া যায়। সো এটাই মূলত তোমরা ভুল করে ফেলো, সেটা যেন করো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলে আসবো নেক্সট পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুন্দর থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দাদার ক্লাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, বাই।